অবস্থা এবং চীনের অবস্থা প্রায় সেম ছিল। চীনকে বলা হতো গণচীন জনসংখ্যার আধিক্যের কারণে। সেই গণচীন আজকে অর্থনৈতিক ভাবে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাওয়ার উপক্রম, সামরিক সহ বিভিন্ন ক্ষেত্রে তারা আজকে কতটা শক্তিশালী হয়েছে। কিংবা বাংলাদেশ যে সময় স্বাধীনতা লাভ করেছে 70-এর দশকেও যদি দেখেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার অনেক দেশ সেম স্ট্যাটাসে ছিল। আজকে তারা কতদূর চলে গিয়েছে, আর আমরা এখনো এই যে আজকে তো ইউরোপে আমার সফর আছে, আপনাদের সকলের কাছে দোয়াও চাই, জানেন তো যাব। অনেকেই বাংলাদেশকে চেনে দারিদ্র্যের দেশ, বন্যা খরা পীড়িত দেশ, অভাবের দেশ, অথচ সমপর্যায়ে যে সমস্ত দেশ স্বাধীনতা লাভ করেছে তার আজকে সিঙ্গাপুর আজকে অনেক দেশের জন্য রোল মডেল, মালয়েশিয়া অনেক দেশ। আমরা এখানে পারি নাই, কারণ আমরা পারি নাই আমাদের এই দুর্নীতিবাজ এবং লুটেরা রাজনৈতিক ব্যবস্থার কারণে। সেই কারণে আমরা 2021 সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্র এবং কর্মসূচিতে আমরা বলেছিলাম এই লুটেরা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করে গণতন্ত্র সুশাসন নিশ্চিত করার জন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হবে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হলে একটা ভারসাম্যপূর্ণ সংসদ প্রয়োজন। সেই কারণেই কিন্তু আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছিলাম। সংখ্যানুপাতিক নির্বাচন এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বলছিলাম। আমাদের ঘোষণাপত্রে যান 2021 সালে আমাদের ঘোষণাপত্রে আমরা পরিষ্কার ভাবে বলেছিলাম নির্বাচনে যেন কেউ প্রভাব বিস্তার না করতে পারে, রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে। আমরা সেজন্য একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম। আমরা এখন যে বিষয়গুলো আলোচিত হচ্ছে, অনেক নেতা বলছেন সেটা হেডলাইন হচ্ছে, অথচ এই কথা গণ অধিকার পরিষদ 21 সালে তার ঘোষণাপত্রে বলছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদের জায়গায় দুইবার বেশি যাওয়ার দরকার নেই। একটা মানুষ দুইবার হলেও প্রধানমন্ত্রী, তিনবার হলেও প্রধানমন্ত্রী, আর দুইবারের বেশি আকাঙ্ক্ষা থাকা উচিত না। সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন প্রেসিডেন্ট 2 টাইমসের বেশি কেউ হয় না। আমরা কিন্তু এটা বলেছিলাম সেই সময় কাজী, এবং একই সাথে আমরা বলেছিলাম দল অবশ্যই, আমি যতই নিরপেক্ষ থাকি, আমার কাছে এখন অবশ্যই আমার এই যে গত 18 সালের প্রতিকূল সময় রাজনীতি করে ছাত্র তরুণদের পাশাপাশি বয়সে একটু বয়োজ্যেষ্ঠ হলেও মনে প্রাণে তারুণ্য, এই যে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে এই চুলদারি পাকা লোকজনগুলো বসে আছে এখানে, যারা তারা আমাদের সাথে রাজনীতি করতে এসে লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অপমানিত হয়েছে, মাঝে মাঝে নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে যে এই মানুষগুলোকে আসলে আমরা কি তাদের জীবদশায় তাদের জন্য কোনো সম্মান নিশ্চিত করতে পারবো কিনা। ওনারা তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সাথে রাজনীতিতে যুক্ত হয়েছিল যে আমরা ওনাদের জন্য কি করতে পারবো, ইয়ং যারা আছে তারা না আরো 20-25 বছর বাঁচবে। তো আমরা সেজন্য আমরা বলেছিলাম যে অন্তত যদি আমরা দেশে একটা ভালো ব্যবস্থা তৈরি করতে পারি, সিনিয়র নাগরিক হিসেবেও তারা অন্তত সব জায়গায় সম্মানিত হবে। কিন্তু গত 6 মাসে আমরা যে রাষ্ট্র সংস্কারের ফেরা তুলে ফেলছি মুখে, তার কোন বাস্তব চিত্র বাস্তবায়ন গত 6 মাসে এখন পর্যন্ত আমরা দেখছি না। বরঞ্চ পুরানো রাজনৈতিক বৈশিষ্ট্য, পুরানো রাজনীতির চালচলন, পেশি শক্তি, আধিপত্য, হামলা, দখল, চাঁদাবাজি, পুরানো রাজনৈতিক ব্যবস্থায় গত 6 মাসে ফিরে এসেছে। এই পুরানো ব্যবস্থা যদি ফিরে আসে এবং পুরানো ধারায় যদি দেশ চলে, তাহলে এত মানুষ কেন জীবন দিয়েছে? তাহলে এই জীবন দেওয়ার সার্থকতা কোথায়? আমাদের সিনিয়র সহসভাপতি ফারুক ভাই যেটা বলেছে, তাহলে কি আমরা আবার একটা সরকার আসবে তাদের বিরুদ্ধে আন্দোলন করব? না। এই জন্য সেনা প্রধান বলেছে, যেটা আমরাও বলতে চাই, এনাফ ইজ এনাফ, এনাফ হয়েছে। এখন আমাদেরকে অবশ্যই একটা নতুন রাজনৈতিক সমঝোতায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামীর বাংলাদেশকে আমরা কোথায় দেখতে চাই, আমরা কি কি পরিবর্তন করতে চাই, সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। ইতিমধ্যে 15টি সংস্কার কমিশন তাদের রিপোর্টগুলো দিয়েছেন। প্রধান উপদেষ্টা একটা জাতীয় সংলাপ ডেকে আমাদেরকে বলেছিলেন যে সমস্ত রাজনৈতিক দল যেই ইস্যুতে ঐক্যমত হবে ওয়েবসাইটে দেওয়া থাকবে।
এবং যতদূর সম্ভব আমরা ঐক্যমত্যে পৌঁছাই, সেগুলো বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বা দুনিয়াতে আসলে সব মানুষ কখনোই এক সিদ্ধান্তে কিংবা একই মতে আসবে না। মত পথের ভিন্নতা এটা সার্বজনীন এবং এটা দুনিয়ার একটা সত্য। কাজেই আমরা তখন অনেক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ বলেছিল, আপনি যেহেতু হেড অফ দ্য গভর্নমেন্ট, আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, আপনাকে মানে বলে সফট টকার, সুইট টকার, কিন্তু আপনাকে এখানে দায়িত্ব পালন করতে হলে মাঝে মাঝে হার্ড হতে হবে। সিদ্ধান্ত সবার কথা শুনে নিতে হবে। সেক্ষেত্রে কার্পণ্য করলে চলবে না, কিছু ক্ষেত্রে একটু শক্ত ভূমিকা পালন করতে হবে। আমরা অবশ্যই বলতে চাই, সংস্কারের প্রশ্নে আমরা যেটা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি, অনেকের কাছে সেটা গ্রহণযোগ্য হয়েছে। আমরা মনে করি এই যে ক্ষমতার মসনদ, চেয়ারের প্রতি এত মায়া তৈরি হয়, চেয়ার কেউ ছাড়তে চায় না। সেটা আমরা বলেছিলাম সংসদের মেয়াদ কমিয়ে আনেন 4 বছর, করতে পারলে কিন্তু ভালো। আমি এটাতে কারো বিরোধিতা থাকার কথা তো, তাই না ভাই? 5 বছর পর পর নির্বাচন হবে, 4 বছর পর পর নির্বাচন হবে। আগে 5 বছর পরে অংশগ্রহণ করতাম আমরা, এখন 4 বছর পরে যাব। আমরা 4 বছরের প্রশ্নে আমরা মতামত দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশের গত 6 মাসের যে রাজনৈতিক চরিত্র আমরা দেখতে পেয়েছি, সেখানে অবশ্যই রাজনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই কোন একক দলের কর্তৃত্ব সংসদে যদি চলে, এইটাই পুরানো পথেই যাবে। আমরা বলেছিলাম আনুপাতিক হারে নির্বাচন হবে, আনুপাতিক হারে নির্বাচন হলে সকল দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। আমরা বলছি অবশ্যই গণ অধিকার পরিষদ কিন্তু এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলে বা দলের সাথে জোট করে না, নির্বাচনে কোনো জোট করে না। আমরা যদি 10% ভোট পাই, তাহলে 400 আসন হইলে 40 জন আপনাদের দলের প্রতিনিধিত্ব থাকবে। অন্যান্য দল, কোন দল 1% ভোট পেলেও বিদ্যমান 300 আসন হলে তার 3 জন সংসদ সদস্য দলের প্রতিনিধিত্ব থাকবে, এবং যদি আপনার 400 হয় তাহলে 4 জন সংসদ সদস্য থাকবে। বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক যে সমস্ত মেইনস্ট্রিম দল, অন্তত 8 থেকে 10টা দল আছে, যদিও কাগজে কলমে নিবন্ধিত দল বোধহয় 50টার উপরে, কিন্তু এগুলোই বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে দেওয়া হয়েছিল। কাগজপত্র যাচাই বাছাই শর্ত পূরণ করলে 8 থেকে 10টা দলের বেশি দল শর্ত পূরণ করবে না। সেই 8 থেকে 10টা দল, এমন কোন দল নাই যে 2-4% ভোট না পাবে। কাজেই আমরা মনে করি যে সব রাজনৈতিক দলই এর সাথে একমত হবে। হয়তো কোন কোন দল দাদাগিরি করতে চাওয়ার জন্য না, আমরা নির্ধারণ করব কে এমপি হবে, কে মন্ত্রী হবে। আমরা 2-4টা সিটে পাঠাই দেব, আমাদের করুণায় কৃপা নিয়ে অন্যরা এমপি হবে কিংবা সংসদে যাবে। এটা আমরা পরিষ্কার ভাবে বলতে চাই। ওই পুরানো ব্যবস্থার জন্য আমরা জীবন দেই, অবশ্যই ব্যবস্থার পরিবর্তন আমরা করব। আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে, সেই দাবিতে প্রয়োজনে যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয়, অবশ্যই আমরা অন্যান্য যে সমস্ত দল এই দাবির পক্ষে একমত, তাদেরকে নিয়ে আমরা রাজপথে। বাংলাদেশের ইতিহাসে এখানে যেটা বলেছে আমাদের অনেক ভাইরা, দাড়ি চুল পাকা অনেক সিনিয়র মানুষ আছেন, 53 বছর ইতিহাসে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, এমন কোন নির্বাচন নাই যে নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব ছিল না। ক্ষমতায় নাই সে এখনই কোন কোন দলের উৎপাত, আধিপত্য এতটা বেড়েছে, অন্য দল এখনই প্রোগ্রাম করতে গেলে বাধা দেওয়া হচ্ছে, লিফলেট বিতরণ করতে গেলে বাধা দেওয়া হচ্ছে, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলানো হচ্ছে। গতকালকে, আজকের এটা বিষয় না, তারপর বলছি আমি মিডিয়ার বাইরে আছে দিলে, আমরা ঢাকা জেলা প্রশাসকের কাছে রাজনৈতিক দল হিসেবে সরকারের যদি কোথাও কোনো জায়গা থাকে, এই আন্দোলন সংগ্রামের অগ্রগামী অগ্রসেনানী দল হিসেবে আমরা একটা স্পেস বরাদ্দ চেয়েছি। আমরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন দিয়েছি, গণপূর্ততে দিয়েছি, ডিসি সাহেবের কাছে দিয়েছি। আমরা কিন্তু দখল করতে যাইনি। আমাদের আশপাশ থেকে অনেক অফিস টফিস দখল হয়ে গেছে, আমরা কিন্তু কোনো দখল করতে যাইনি। আমরা কেন অন্যটা দখল করবো? আমরা সরকারের আওয়ামী লীগ বিএনপির অফিসও আবান্ডন প্রপার্টি সম্ভবত, তাই না? আবান্ডন প্রপার্টি ছিল। আমরা এই তারুণ্যের রাজনৈতিক দল স্রোতের বিপরীতে সংগ্রাম করে আজকে এই পর্যায়ে আসা,
আজকে একটা ইতিহাস সৃষ্টিকারী পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে। কাজে আমাদের মধ্যে তো অবৈধ লুটেরা, মাফিয়া, দখলদার, চাঁদাবাজ ছিল না যে কয়েকশো কোটি টাকার মালিক তারা একটা বিল্ডিং 2-4টা ঢাকা শহর কিনে নেবে। আমরা আবেদন দিয়েছি, তারা ব্যবস্থা নিবে। আমরা আপনারা দেখেছেন ফেসবুকে প্রতি বছর রোজায় গণ ইফতার কার্যক্রম করতাম আমাদের অফিসের সামনে। আগে যখন জামান টন ছিল সেখানেও করেছি, এখন আদালতের সামনে, গত বছর ওখানেও করেছি। এইখানে যে আমরা আবেদন দিয়েছি ওই জায়গাটি ওখানে আমরা বরাদ্দ পেলে আমরা অফিস টফিস করবো, খালি জায়গা পড়ে রয়েছে। আমাদের নেতাকর্মীরা ওখানে গণ ইফতার এবং সেহরির কার্যক্রমের জন্য সামিয়ানা টানিয়ে বাঁশ দিয়ে একটা বসার পরিবেশ তৈরি করতেছিল। রাতে ওখানে শটগান, পিস্তল, রামদাও নিয়ে নাকি এখানে আমাদের নেতা কর্মীদেরকে আহত করা হয়েছে। আমরা প্রশাসনের কথা বলেছি, সেনাবাহিনী নাকি 2-3 জনকে আটক করেছে। আমি জানি না তাদেরকে ছাড়া হয়েছে কিনা। তারা যেই দলেরই হোক না কেন, পরিষ্কার ভাবে আমি বলছি, আপনারা যারা এখানে থাকবেন, আমরা যদি রাজপথে স্লোগান দিয়েছেন না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে প্রয়োজনে লড়াই করে বাঁচতে হবে। অফিসের সামনে আমাদের নেতা কর্মীদের গায়ে হাত দিয়ে ওই হাত নিয়ে ফিরে যেতে পারবে না। আমরা একটা সহনশীল আমরা গত এই 18 থেকে এই রাজনীতিতে গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মী কারো গায়ে হাত দেয় নাই, কারো প্রপার্টি দখল করে, ভদ্রভাবে সহনশীল ভাবে রাজনীতি করেছে। এমন কুতুব ঢাকা শহরে এই পরিবর্তনের পরে অন্তত আমাদের সামনে দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আহত করে, রক্তাক্ত করে পার পেয়ে যাবে, সেই কুতুব এখন থাকতে পারে।